মানবজাতির ইতিহাসকে বলা হয় যুদ্ধের ইতিহাস। সেসব যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের উদাহরণ একদমই নতুন নয়। তবে ভুল স্বীকার করে এসব অপরাধের জন্য ক্ষমা চাওয়ার নজিরও রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও প্রশ্ন ওঠে, ৭১-এর হত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো অসংখ্য মানবতা বিরোধী অপরাধে জামাতে ইসলামে যুক্ত থাকার পর তাদের দায় স্বীকার কেমন হওয়া উচিত? সেই জায়গায় দাঁড়িয়ে জামাতে ইসলামের ক্ষমা চাওয়ার রাজনীতি কতটা আন্তরিক আর কতটা কৌশলী? আর বিশ্বের কোনো দেশ কি তাদের মানবতা বিরোধী অপরাধের জন্য কখনো ক্ষমা চেয়েছে? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর পাশাপাশি তাদের স্থানীয় সহযোগী মুসলিম লীগ, নেজামে ইসলামী পার্টি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ও জামাতে ইসলামের মতো রাজনৈতিক দলগুলো সক্রিয় ছিল। জামাত ও তাদের সহায়ক সংগঠনগুলোর মাধ্যমে রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী গড়ে ওঠে, যাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। জামাত নেতারা পরবর্তীতে দাবি করেছেন তাদের অবস্থান ছিল রাজনৈতিক, কিন্তু বিভিন্ন দলিল ও ঐতিহাসিক তথ্য বলছে এই সহযোগিতা ছিল সংগঠিত ও কাঠামোবদ্ধ। ১৯৭১ সালে গোলাম আজম ছিলেন জামাতের পূর্ব পাকিস্তান প্রদেশের আমির। জুনে রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে সাক্ষাতে তিনি দেশের আদর্শ ও সংহতিতে বিশ্বাসী লোকদের হাতে অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছিলেন। ১৯৭১ সালের ৮ এপ্রিল এক যুক্ত বিবৃতিতে গোলাম আজম মুক্তিযোদ্ধাদের এজেন্ট ও পাকিস্তান বিরোধী বলেছিলেন। একই বছরের ১৪ আগস্ট আজাদী দিবসে কেন্দ্রীয় শান্তি কমিটি আয়োজিত এক সভায় তিনি পাকিস্তানের দুশমনদের মহল্লায় মহল্লায় তন্ন তন্ন করে খুঁজে তাদের অস্তিত্ব বিলোপ করার জন্য দেশপ্রেমিকদের শান্তি কমিটির সাথে সহায়তা করার আহ্বান জানান। ডিসেম্বরের ১ তারিখেও রাজাকারদের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়ে মুক্তিবাহিনীকে শত্রু বাহিনী বলে আখ্যায়িত করেন জামাতের এই নেতা। স্বাধীনতার পর ১৯৭২ সালে দালাল আইন প্রণয়ন করা হয়। একই বছর নিষিদ্ধ করা হয় জামাতকে। ১৯৭৩ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ বা পরিকল্পিত হত্যাযজ্ঞে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা এই ক্ষমার বাইরে ছিল। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর দালাল আইন বাতিল হয় এবং ১৯৭৬ সালে ধর্মভিত্তিক রাজনীতির নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। ১৯৭৯ সালে স্বনামে জামাত আবার রাজনীতিতে ফিরে আসে। ১৯৯১ সালে যুদ্ধাপরাধে অভিযুক্ত গোলাম আজমকে জামাতের আমির ঘোষণা করা হয়। এর প্রতিবাদে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি গঠিত হয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। পরে ৭২টি সংগঠন মিলে তৈরি হয় সমন্বয় কমিটি। ১৯৯২ সালের ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে প্রতীকী গণ আদালত বসানো হয়। গণ আদালতের রায়ে গোলাম আজমকে ১০টি অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডযোগ্য বলে ঘোষণা করা হয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, বড় রাজনৈতিক দলগুলো নানা সময়ে জামাতকে মিত্র হিসেবে গ্রহণ করে দলটিকে বৈধতা ও আশকারা দেয়ায় দলটি রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়েছে। ফলে দলটির ওপর ক্ষমা চাওয়ার মতো কোনো বাস্তব রাজনৈতিক চাপ তৈরি হয়নি। বলে রাখা দরকার, স্বাধীনতার বিরোধিতা সহ যুদ্ধের সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকায় বাংলাদেশ সরকার ১৯৭৩ সালের ১৮ এপ্রিল গোলাম আজম সহ ৪২ রাজনৈতিক ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছিল। ১৯৯৪ সালে সেই হারানো নাগরিকত্ব ফিরে পান গোলাম আজম। ঢাকার বায়তুল মোকাররমে এক জনসভায় গোলাম আজম বলেন, নবী ছাড়া কে দোষী নয়, দোষ কম বেশি সবারই আছে। তাই যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন, দুঃখ পেয়েছেন, আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক, আমিও দুঃখিত। দলটির আরেক আমির মতিউর রহমান নিজামী বলেছিলেন, আমাদের সে সময় রাজনৈতিক অবস্থানটা ভিন্ন ছিল, এটা সকলেই জানে, কিন্তু তিনি কখনো সরাসরি ক্ষমা চাননি। বরং আরেক জনসভায় তাকে বলতে শোনা যায়, জামাতে ইসলামী কোনো অবস্থায় লুটপাটে শরিক হয়নি, ধর্ষণের প্রশ্নই ওঠে না। জামাতের বর্তমান আমির শফিকুর রহমান অনেকটা তার পূর্বসূরিদের সুরেই কথা বলছেন। ২০২৫ সালের অক্টোবরে নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালে এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। ৪৭ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন আমরা মাফ চাই। তবে সেখানে তিনি এও বলেন, যেই জাতি চিংড়ি মাছের মতো লাফাইতে গিয়া শুধু পিছনের দিকে যায়, এই জাতির কোনো ভবিষ্যৎ নাই। উই আর ফরওয়ার্ড লুকিং,
আমরা সামনে দেখতে চাই। এবার আসা যাক বিশ্বের বিভিন্ন দেশ তাদের মানবতা বিরোধী অপরাধের জন্য কিভাবে ক্ষমা চেয়েছে সেই আলোচনায়। 1970 সালের 7 ডিসেম্বর পোল্যান্ডের রাজধানী ওয়ার্সে নাৎজি বাহিনীর অত্যাচারের স্মৃতিস্তম্ভের সামনে জার্মান চ্যান্সেলর উইলি ব্রান্ড হাঁটু গেড়ে বসে পড়েছিলেন। ওই ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধে জার্মানির নৈতিক দায় স্বীকারের প্রতীক হয়ে আছে। পরবর্তীতে জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারও পোল্যান্ডে গিয়ে একই ইতিহাস স্মরণ করে লজ্জা ও দায়বোধের কথা প্রকাশ করেন। একইভাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো 2016 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে কোমাগাতা মারু ঘটনার জন্য রাষ্ট্রীয় অন্যায়ের জন্য আনুষ্ঠানিক ক্ষমা চান। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইউকি হাতোয়ামা দক্ষিণ কোরিয়ায় গিয়ে ঔপনিবেশিক শাসনের নিপীড়নের জন্য মাথা নত করে ক্ষমা প্রার্থনা করেন। এগুলো অপরাধ স্বীকার, ভুক্তভোগীদের প্রতি সম্মান ও ইতিহাসের দায় মেনে নেয়ার স্পষ্ট প্রকাশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, অভিযুক্ত পক্ষটি 1971-এর অপরাধগুলোকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে সেগুলোকে হাসি তামাশা বা তুচ্ছ তাচ্ছিলের বিষয় হিসেবে গণ্য করে। তাদের এই আচরণের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে তারা সেই অপরাধগুলোকে অপরাধ হিসেবে স্বীকার করতেই রাজি নয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে, জামাতি ইসলামী মাঝে মাঝে ক্ষমা চাওয়ার কথা বললেও তা মূলত রাজনৈতিক চাপে পড়ে বলে, যা তাদের আন্তরিক ইচ্ছা বা অপরাধ স্বীকারের সাহস থেকে আসে না।